আজ আমার সাথে আমাদের এক্সক্লুসিভ আড্ডায় যিনি রয়েছে তাকে আলাদা করে পরিচয় করানোর কিছু নেই, কারণ ছোট থেকে বড় সবাই তাকে চেনেন, সবাই তার ফ্যান। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি ঋতুপর্ণা দি। ঋতুদি, অনেক অনেক ওয়েলকাম আমাদের মিস পথে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে জয়িতার শুটিং হচ্ছে, আমরা সকাল থেকেই দেখছি যে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটছে সময়, এবং অনেক চেঞ্জ, অনেক শর্ট ডিফারেন্ট, অনেক কিছু চলছে। তো জয়িতা নিয়ে আগে একটু জানতে চাইবো যে জয়িতার কাজটা তোমার কাছে কতটা স্পেশাল? জয়িতা ফিল্মটা অ্যাকচুয়ালি একটি সাধারণ মেয়ের গল্প, এবং সাধারণ মেয়েদের গল্প বলতে আমার খুব ভালো লাগে, কারণ আমি মনে করি যে আমি একটা আমি সাধারণ একটা মেয়ে, এবং আমার সেই মেয়েদের গল্পগুলো বলতে ভালো লাগে যারা সত্যি এত সংগ্রাম করছে, তাদের জীবনে অনেক কিছু মানে পরিবার, সমাজ সব কিছুকে ব্যালেন্স করে তারা যে কাজগুলো করে, এবং তারপর তার সেখান থেকে এত চ্যালেঞ্জেস ফেস করে। তো সেই গল্পগুলো বলতে পারলে আমার খুব ভালো লাগবে। সে জয়িতা এরকমই একটি কেয়ার গিভারের গল্প, এবং আজকে আমাদের সমাজে প্রচুর মানুষ একা হয়ে যাচ্ছে। প্রচুর মানে এমন দেখা যায় যে যারা একটু বয়স্ক, যাদের একটু বয়স হয়েছে, তারা তাদের একাকিত্বতে তারা ভুগছে। তাদের ছেলেমেয়েরা হয়তো বাইরে পড়াশোনা করতে চলে গেছে, বা কেউ চাকরি করতে চলে গেছে, বা বিয়ে হয়ে গেছে বাইরে, আর অনেকদিন পরে পরে তাদের দেখা হয়। তাহলে সেই সময়টা তারা কিভাবে কাটায়, তারা কিভাবে সম্পর্ককে মানে সম্পর্কের মানে বাঁধনে কিভাবে থাকে। তো জয়িতা আর কি সেরকমই একটি এজেন্সির মেয়ে যারা কেয়ার গিভিং করে, এবং সেখানে সেই মেয়েটি একটি বয়স্ক মানুষের টেক কেয়ার করে, এবং তারপরে তার জীবনে কি কি হয় এবং গল্পটা কিভাবে ইভলভড হয় সেটা আমরা দেখতে পাই, এবং তার মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে, এবং সেও তার ওই কাজটা করতে গিয়ে তাকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়। তো সেই জন্য আমার মনে হয় যে এরকম অনেক মেয়েরা আছে যারা এই ধরনের কাজ করে, এবং আরও অনেক রকম ইন্সপিরেশনাল মানে কাজ করে, যেগুলো আমার মনে হয় আমরা দৈনন্দিন জীবনে তাদের মানে ওই চ্যালেঞ্জটা হয়তো ফিল করতে পারি না, কিন্তু তারা প্রত্যেক দিন ওই চ্যালেঞ্জটা নেয়। আর এই গল্পটার মধ্যে একটা খুব সুন্দর একটা মানে সুন্দর কিছু ঘটনা বেঁধেছে আমাদের পরিচালক জীব দত্ত, এবং ওর সাথে আমার একটা সেকেন্ড ফিল্ম, এর আগে আমরা পটাদার কীর্তি করেছিলাম, যেটা একেবারে কমার্শিয়াল একটা পট বয়লার, প্রচন্ড হাসির ছবি, যেটা প্রিয়াংশু ছিল, আমি ছিলাম, এবং আরো অনেকে ছিল। তো এই ফেরদৌস ছিল। এই গল্পটা আসলে খুব একটা নর্মাল একটা মেয়ের গল্প, এবং আমি চাইবো যে এইরকম গল্প আরো আসুক, এবং আরো মানুষ দেখুক সাধারণ মেয়েদের গল্প, কারণ সাধারণ থেকেই একটি মেয়ে অসাধারণ হয়ে ওঠে তার গুণে এবং ব্যক্তিত্বে। আহ, তো এই ছবিটা প্রায় আমাদের শেষের দিকে, এবং এই ছবিতে আমাদের সঙ্গে জুড়ে আছেন যারা এশা হোমস, মানে আশা হোমস, সরি, আকাশ এবং এশা, ওদেরও নিজেদেরও একটা এরকম কেয়ার গিভিং সংস্থা আছে, এবং তাদের সঙ্গে আমরা কোলাবোরেট করে এই ছবিটা বানাচ্ছি, এবং আকাশ এই ছবিতে এশা অ্যাক্টিংও করেছে। তো আমার মনে হয় যে এই ছবিটা কোথাও গিয়ে মানুষের মনে ভেতরে হয়তো দাগ কাটবে, এবং অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এই ছবিতে তৈরি হয়েছে, এবং অনেক সুন্দর মুহূর্তের দরজা খুলে গেছে এই ছবিতে, যেটা হয়তো অন্যরা দেখলে তারাও এরকম একটা জীবনের স্বাদ পেতে চাইবে। এই গল্পটাকে তো আমরা দেখতেই পাচ্ছি, বা এতক্ষণ ধরে যা শুনলাম, তোমার থেকেও শুনলাম, ডিরেক্টরের থেকেও যেটুকু আমরা শুনলাম, যে একটা ভীষণ প্রাণবন্ত একটা গল্প, এবং খুব কাছের, মনের কাছের একটা গল্প। তবে এই ধরনের ঘটনা মানুষের জীবনেই একাকিত্ব বিষয়টাকে, এটাকে তুমি আসল জীবনে কিভাবে দেখো? একাকিত্বটা আসলে খুব ক্রুয়েল, মানে একাকিত্ব মানুষের জীবনে থাকা মানে সেটা মানে ভালো না, সেটা নিজেকেও মানে অনেকটা কষ্টের জায়গায় নিয়ে যায়। আর তারপরে মানে একটা পরিবেশটাও খুব মানে কি বলবো, মানে পরিবেশের দিক থেকেও মানুষ খুব সাফোকেটেড ফিল করে, যে কাউকে দেখতে না পেলে, কারোর সাথে কথা না বলতে পারলে, কারোর সাথে কিছু শেয়ার না করতে পারলে। আমরা তো মানুষ, তো মানুষের সঙ্গেই সম্পর্কের মধ্যেই আমরা বেঁচে থাকতে, বা তাই জন্য সমাজ, তাই জন্য বাড়ি, তাই জন্য পরিবার, তাই জন্য মানে সম্পর্কের আবির্ভাব হয় এবং বিবর্তন হয়। তো সেইগুলো যদি মানুষের জীবনে না থাকে, মানুষ যদি একা হয়ে যায়, তাহলে একা একা বাঁচাটা খুব মানে আমি মনে করি সেটা খুব কষ্টের, কারণ একজন বন্ধু বা একটা পরিবার বা কোনো একটা মানুষ সঙ্গে থাকলে অ্যাটলিস্ট সে তার সাথে তার সুখ দুঃখটা শেয়ার করতে পারবে। আর
আমরা আমরা মানুষরা সবসময় শেয়ারিং এ বিশ্বাস করি না, কেয়ারিং অ্যান্ড শেয়ারিং এ। আচ্ছা দিদি, এত বছর ধরে তোমাকে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখছি, বিভিন্ন কাজ এবং খুব ভালো ভালো কাজে আমরা তোমাকে পেয়েছি। তো এখন যখন এত বছর হয়ে গেছে, তো এত বছর বাদে যখন তুমি কোনো চরিত্র চয়ন করো, সেই ক্ষেত্রে কতটা স্পেসিফিক থাকে, মানে কতটা খুঁতখুঁতে থাকো ওই চরিত্রটা বাছার ক্ষেত্রে, আর কোন জিনিসগুলো তোমাকে বেশি আকর্ষিত করে চরিত্রের ক্ষেত্রে? আমি আসলে সবসময় চেষ্টা করি যে নতুন কিছু দর্শকদের যদি দিতে পারি, কারণ আমি মনে করি যে দর্শক যেরকম আমাদের সিনেমা যেরকম পাল্টেছে, দর্শকও পাল্টেছে, আমাদের সময় পাল্টেছে, আমাদের যুগ পাল্টেছে, আমাদের সামাজিক অবস্থান পাল্টেছে, আমাদের গল্প এবং চরিত্র নির্ণয় করার জায়গাতেও অনেক রকম চেঞ্জেস এসে গেছে। তো ফলে আমি মনে করি যে আমি এমন কিছু করব যেটা দর্শক সবসময় আমাকে মানে ওপেন আর্মসে রিসিভ করবে, কারণ আমি কখনো ঋতুপর্ণা হতে চাই না দর্শকের কাছে, আমি সবসময় চরিত্রগুলো হয়ে পৌঁছতে চাই। তাই যখন গিয়ে দেখি সব মানুষরা হুল্লোড় করছে, মানুষরা চিয়ার্স করছে, আপনারা দারুণ ছবি বানিয়েছেন, এই চরিত্রটাই আপনার শ্রেষ্ঠ চরিত্র এবং দারুণ লাগছে, তখনই আমার যেটা জীবনের বিরাট প্রাপ্তি আসে। মানে ওই আনন্দ এবং ওই মানে আবেগটা, ওটা তো অর্গ্যানিক, ওটা তো ক্রিয়েট করা যায় না। মানে ওই অর্গ্যানিক ব্যাপারটা যখন আমার কাছে আসে, তখন মনে হয় যে সত্যি এই কাজটা এত পরিশ্রম করে করাটা খুব সার্থক। আসলে অনেকে বুঝতে পারে না আমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে ভাবে যে এই কাজটা খুব সহজ এবং এটাতে মনে কোনো সংগ্রাম নেই, কিন্তু প্রত্যেকটা দিন যে এটার একটা সংগ্রাম, মানে চরিত্র বোঝা, চরিত্রকে বাছা, অভিনয় করা, তাকে সময় দেওয়া এবং প্রপার চরিত্র চয়ন করা, এটা একটা বিরাট প্রসেস। তো অবশ্যই আমি চেষ্টা করেছি যতগুলো ছবি করছি এবং করব, কিছু না কিছু নতুন সংযোজন করতে আমার ক্যারিয়ারেও এবং দর্শকদের এক্সপেকটেশনে। কিন্তু যেহেতু তুমি সংগ্রামের কথা বললে, সেখান থেকে একটা প্রশ্ন মাথায় আসে, সেটা হচ্ছে এই কিছুদিন আগেই আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচন্ড দেখেছি যে সাবধানতার গাফিলতি, এবং তার কারণে আমাদের খুব কাছের একজন নক্ষত্রকে হারাতে হয়েছে এই টলিউড থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি সেই সাবধানতাটা বেড়েছে বলে তোমার কোথাও মনে হয় নাকি, মানে তোমরাও তো এত বছর কাজ করেছো, তো কতটা চ্যালেঞ্জেস ফেস করতে হয় সাবধানতার বিষয়টা? যেমন অ্যাকশন সিন, জলের ভেতরে সিন, অনেক ধরনের সিন থাকে, ছাদ থেকে পড়ার বা গাড়ির অ্যাক্সিডেন্ট, অনেক ধরনের সিন আমরা দেখতে পাই, কিন্তু সেগুলোতে রিয়েল লাইফে যখন আমরা দর্শকরা উপভোগ করছি, তখন মনে হচ্ছে যে হ্যাঁ খুব রিয়েলিস্টিক বিষয়টা, বাট যারা দেখছে, মানে যারা করছে, অবশ্যই এটা তো বিরাট একটা চ্যালেঞ্জের থাকে, এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এবং আমার মনে হয় যে এত বড় চ্যালেঞ্জ এটা, এবং সেফটি সিকিউরিটি জায়গাটা নিশ্চয়ই একদম প্রপারলি রাখা উচিত। নাহলে আমরা যখন অভিনয় করি না, আমাদের অনেক সময় খেয়াল থাকে না, আমরা তো আবেগে তাড়িত হয়ে যাই না। এখন ওই আবেগটা যদি আমরা ভেতরে না আনতে পারি, বা আমাদের মধ্যে যেই ভেতরে যেই মানে কি বলবো, মানে ওই টিপিক্যাল ওই এক্সপ্রেশনটা যদি আমরা না দিতে পারি, তখন কিন্তু আমাদের দর্শকরাই বলবে যে এটা খুব ফেক লাগছে। কিন্তু আমাদের ওই একদম রিয়েল জিনিসটা করতে গেলে আমাদের অনেক এফর্ট দিতে হয়। তো সেই এফর্টটার জন্য আমরা সবসময় চাই যে আমরা যতটা এফর্ট দেবো বা আমরা যেটার মধ্যে থাকবো, সেখানে তখন তো আমরা অন্য কিছু দেখবো না, তখন সেফটি সিকিউরিটিটা অ্যাবসলিউটলি যাদের কাছে কাজ করতে এসেছি বা প্রোডাকশনের বা সেই প্রপার যারা সিকিউরিটি তারাই দেখবে। তো ফলে ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং থিং। আমারও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম হয়নি যে তা না, আমারও হাত ভেঙে গেছিলো, বুঝতে পারিনি। আমি একটা শুটিং করতে গেছিলাম যেখানে মানে ফলস টেবিল চেয়ার লাগানো, মানে শিরিষ কাগজ হয় না, ওগুলো দিয়ে বানানো ছিল, আর আমি ভেবেছি ওগুলো রিয়েল টেবিল চেয়ার, মানে এত সুন্দর বানিয়েছে, এটা সাউথ ইন্ডিয়াতে হয়েছিল। আমি বসতে গেছিলাম, পুরো ওটা তো ভেঙে পড়েই গেল, আর আমার হাতটা পুরো, মানে এই হাতটা পুরো দুটুকরো হয়ে গেল প্রায়। তো ওই হাত ভাঙা নিয়ে কিছুদিন শুটিং করা হলো, মানে ডেটগুলো এতগুলো দেওয়া ছিল। অনেক অ্যাক্সিডেন্ট আমার এরকম হয়েছে। কিছুদিন আগে তো দাবারুস সেটে পুরো আমার এই জায়গাটা, মানে সেই একটা বাচ্চাটা বল ফেললো সেই গরম খিচুড়ির মধ্যে, ওটা স্প্লাটার করে পুরো আমার এখানটা পুড়ে গেল। মানে এইরকম প্রচুর মানে এক্সপিরিয়েন্স আমার আছে, যেগুলো আমার একবার সেই জলে পড়ে গেছিলাম। ইনফ্যাক্ট আমারও একটা জলের ইনসিডেন্ট হয়েছিল, মানে প্রায় আমি ডুবে যাচ্ছিলাম, সেখানে চিৎকার করেছিলাম, তারপরে আমাকে, ওটা অবশ্য সুইমিং পুলের ভেতর ছিল, তো অনেক দিন আগের শুটিং আমার সেটা। তো অবশ্য হ্যাঁ, মানে আসলে এটা এতটা ডেলিকেট একটা ব্যাপার না, মানে তারপর একবার আমার প্যারাশুটে উঠতে গিয়ে আমার প্যারাশুটটা ঘুরে গেছিলো ওই খোলা হাওয়া ছবিটাতে। এটা মানে একটা
চ্যানেল রিপোর্টও করেছিল। তো এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমিও অনেক হয়েছি, এবং সেই মানে ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে এইটার সত্যি সেফটি মেজার্সটা আমাদের খুবই খুবই প্রয়োজন। এবং সত্যি কথা বলতে গিয়ে আমাদের মানে সত্যিই আমাদের যে নক্ষত্রকে হারিয়ে ফেলেছি, আমরা তাকে আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু মানে প্রত্যেকটা মানে সবসময় প্রায় অনেক সময় মনে হয় ওর কথা, যে সত্যি আমরা তাকে হারিয়ে ফেললাম। আমরা খুব সিরিয়াস একটা আলোচনায় ঢুকে পড়েছি, তবে এখান থেকে বেরিয়ে এবার আমি র্যাপ আপ করার আগে একটু ছোট্ট একটা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে, দর্শকরা কিন্তু সবসময় ঋতুপর্ণা সেনগুপ্তকে একজন দিবা হিসেবে দেখেন, যে ভীষণ সুন্দর, একদম গ্ল্যামারাস। কিন্তু আমরা সকাল থেকে দেখছি, এখন ওয়েদারটা একটু ফুরফুরে হলেও, হাওয়া দিলেও, সকাল থেকে কিন্তু ভীষণ রোদের মধ্যে কাজকর্ম করতে হচ্ছে, গরম, ঘাম, এবং সেটা ছাড়াও অন্য সময় আউটডোর শুট থাকলে তো রোদ থাকে। তো এই এত গরম পরিস্থিতিতে কিভাবে নিজের যত্ন নাও, কিভাবে নিজের ত্বকের যত্ন নাও, আর এই গ্ল্যামারটাকে মেনটেন করে রাখো? প্রচন্ড জল খাই, আর নারকোলের জল মানে ডাবের ডাবের জল। জল খাই, আর প্রচন্ড জল খাই, মানে জল খেতেই হবে। মানে আর আমি মানে এই গরমের মধ্যেও পজিটিভ থাকি। এই দেখো নেচার আমাদের এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম। তো মানে মেজাজ খারাপ করলে চলবে না, একটু মনটাকেও ঠিক রাখতে হবে। তাই জন্য সব মিলিয়ে গরমকে তো আমরা কিছু করতে পারবো না, গরম পড়বেই, কিন্তু গরমের সাথে সাথে আমাদের নিজেদেরকে কুল থাকতে হবে। দিদি, অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ এত কিছু শেয়ার করার জন্য। আমি শেষ করবো একটা ছোট্ট র্যাপিড ফায়ার দিয়ে। আমার প্রথম প্রশ্ন, যে ঋতুদির প্রিয় কো অ্যাক্টর কাকে তুমি বেছে নেবে? আমার আসলে সবার সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে, মানে আমি আমি বায়াস না, আমি কেন বলছি কো অ্যাক্টর হিসেবে সবাই আমাকে এত ভালোবাসে না, ফলে আমি কোনো নাম আলাদা করে বাঁচতে পারি না, বিকজ কো অ্যাক্টররা আমাকে ভীষণ মানে ভীষণ মানে আদর দেয়, ভালোবাসে, এবং সো আই এম ভেরি কমফোর্টেবল উইথ এভরিওয়ান। আমার মনে হয় দর্শকরা কিন্তু তোমার সাথে প্রসেনজিৎ দাকে দেখতে একটু বেশি পছন্দ করেন। হ্যাঁ, সেটা তো একটা মানে দর্শক আমাদের জুটিটাকে বানিয়েছে, এবং তারাই মানে সেটাকে বলে না যে লালন পালন করছে। সো ইয়া, আই থিঙ্ক, আই গেস দে আর রাইট। অবসর সময় ঋতুদি কি করে? অবসর সময় পেলে তো কিছু করব, আমার কাছে লেজারটাই তো পাই না আমি, বাট আমি অবসর সময় যতটুকু পাই, প্লেনে যখন যাই বা কিছু, সো আই রিড বুকস আর ওয়াচ ফিল্মস, মিউজিক, বা লিখি আমি। কমফর্ট ফুড তোমার কাছে কি, যেটা রোজ দিলেও খেতে পারবে? কমফর্ট ফুড, আমি এমনি সব রকম খাবারই খাই, মানে আই ক্যান জাস্ট, আমি কি বলে ওটাকে, ডাল, আলু ভাজা আর আলু সেদ্ধ মাখা, আর আমার কাছে জাস্ট প্লেন কোনো একটা মানে দোসা বা স্যুপ। মানে স্যুপটা আসলে এই ফিগার বা সবকিছু মেনটেন করার হ্যাঁ। জন্য প্রয়োজন পড়ে। স্যুপটা আমি খুব ভালোবাসি, মানে স্যুপটা যে কোনো স্যুপ আমার আই লাইক। একদমই। এরপর হচ্ছে, তোমার কাছে, তোমার এত কাজের মধ্যে মানুষ তো প্রচুর কাজকে ভালোবাসা দেয়, সব কাজকেই প্রায় ভালোবাসা দেয়, তবে তোমার কাছে সবচেয়ে প্রিয় কাজ বা খুব কাছের কাজ কোনটা? মানে আমার হ্যাঁ, মানে তোমার অভিনীত, হ্যাঁ, তোমার অ্যাক্টিং ক্যারিয়ারে। আসলে ডিফারেন্ট ফেজে আমার ডিফারেন্ট কাজ আছে, সো আই ক্যানট সিঙ্গল আউট এনিথিং একটা স্পেসিফিক, বিকজ একটা আমার যখন ইনিশিয়াল স্টেজ ছিল আমার ক্যারিয়ারে, তখন আই ডিড সাম ভেরি ইন্টারেস্টিং ফিল্মস, যেটা আমি মনে করি যে প্রত্যেকের ক্যারিয়ারে একটা বোন ওটা। তারপরে মিড ফেজটাও আমার দুর্দান্ত দুর্দান্ত ছবি হয়েছে। এখন ফেজটা আমি এনজয়িং, বিকজ আমি এখানে কাজ করছি, বম্বেতে কাজ করছি, মানে সব রকম অনেক রকম কাজের মধ্যে আছি। সো আমার কাছে সবগুলো ফেজ আমি মানে খুব এনজয় করেছি, আর এমন কিছু ভালো ভালো পরিচালকের সাথে কাজ করেছি, এবং আমি মনে করি যে তাদের সঙ্গে কাজ করাটা আমার কাছে একটা খুব গর্বের বিষয়। তবে একজন পরিচালক আজকে আর নেই, যিনি চলে গেছেন, তিনি হচ্ছেন তরুণ মজুমদার। ওনার ওনার 3টে ছবি আমি করতে পেরেছিলাম, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শেষ র্যাপিড ফায়ারের প্রশ্ন, আর আমাদের আজকের ইন্টারভিউটা আমরা এখানেই শেষ করব। সেটা হচ্ছে, ঋতুদির জীবনে এত যে কাজ করেছো, তার মধ্যে কখনো কোনো কাজ করার পর এই আক্ষেপটা হচ্ছে যে এটা না করলেও হয়তো পারতাম, মানে আছে কি নেই, সিনেমাটার নাম না বললেও হবে, এরকম কি কোনো কাজ রয়েছে? হয়তো কখনো হয়েছে, বাট ওটা আমার জীবনে খুব একটা ইম্পর্টেন্ট না, বিকজ আমি মনে করি এভরিথিং ইজ মানে এভরি ফিল্ম ইজ আ লার্নিং ফর মি, লার্নিং প্রসেস আছে আমার প্রত্যেকটার জন্যই, প্রত্যেকটাই হয়তো আমাকে কিছু না কিছু শিখিয়েছে। হ্যাঁ, এটা ওরকম হয়েছে যে মনে হয় যে হ্যাঁ এটা না করলেও হতো,
কিন্তু আসলে আমি ভীষণ আবেগপ্রবণ, তো হয়তো আমাকে হয়তো কেউ এমন করে সব বলেছে, আমি আর না বলতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ দিদি আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদেরও আশা করি আমাদের আজকের এপিসোডটা খুব ভালো লাগবে, এবং আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো উই স্পট ইউর ভিডিও দেখার জন্য নজর রাখবেন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।